বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের এমএমসি ক্লাস পুনরায় আবার শুরু করতে যাচ্ছি। অর্ধ 18/8/2020 রোজ মঙ্গলবার। ছাত্রছাত্রী সবাইকে স্বাগতম। অর্থনীতি জগতের সকল ছাত্রছাত্রীকে আবারও স্বাগতম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর অর্থনীতি প্রথম পত্র আজকের আলোচনা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমার পরিচিতি পূর্বে দেওয়া ছিল। নাম মোহাম্মদ ইদ্রিস খান, পদবী সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান অর্থনীতি, কর্নেল উদ্দিন বিক্রম বিশ্ববিদ্যালয় কলেজ বাজারিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। এখানে তোমাদের জন্য কিছু খণ্ডচিত্র দেওয়া আছে, হয়তো তোমরা চিত্র দেখে বুঝতে পারছো। এখানে একদল ক্রেতা, একদল বিক্রেতা একটি সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় নিয়ে দর কষাকষি করছে। তাহলে বিষয়টা বুঝতে পারছো কি নিয়ে আলোচনা শুরু হবে। তাহলে আজকে আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এখানে শিখন পর শিক্ষার্থীদের জন্য প্রদত্ত হলো এই পাঠ শেষে তোমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি বলতে পারবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনুমিত সত্যগুলি কি বলতে পারবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের ভারসাম্যের সত্যগুলি লিখতে পারবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন ভারসাম্য চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে পারবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা পূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন কোনো দ্রব্যের ক্রয় বিক্রয় সম্পাদন করে তখন তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। এই ধরনের বাজারে সাধারণত ফার্ম সর্বোচ্চ মুনাফা অর্জন করতে চায়, কিন্তু স্বল্পকালে ফার্মের পক্ষে অনেক সময় ধনাত্মক মুনাফা স্তরে কাজ করা সম্ভব নাও হতে পারে, কারণ পণ্যের মূল্য পদার্থ অবস্থায় কখনো কখনো এর ব্যয় অবস্থায় ফার্মের প্রতিকূলে থাকতে পারে। স্বল্প মেয়াদে ফার্মের পক্ষে স্থির উপকরণের পরিমাণ পরিবর্তন করা সম্ভব নয়। ফার্ম শুধু এই সময়ে পরিবর্তিত উপকরণ বৃদ্ধি বা হ্রাস করে পণ্যের উৎপাদন বাড়াতে বা কমাতে পারে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনুমিত শর্ত: এখানে অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকবে। বাজার সমজাতীয়, বাজারে যে দ্রব্যটি বিক্রি হবে সেটা সমজাতীয়, হোমোজেনাস গুডস। ক্রেতা ও বিক্রেতা উভয়ে বাজার সম্বন্ধে তাদের পারফেক্ট নলেজ থাকবে। উপাদানসমূহ, এখানে যে উৎপাদনের যে 4টি উপকরণ আছে, ভূমি, শ্রম, মূল্য, সংগঠন, এগুলো সম্পূর্ণ গতিশীল। বাজারে পণ্যদ্রব্যের মূল্য স্থির থাকবে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভারসাম্য, তাহলে ভারসাম্য কি সেটা আগে সংজ্ঞায় আমরা বলি। ভারসাম্য হচ্ছে এমন একটি অবস্থা যেখানে দুই বা ততোধিক শক্তি বাজারে বিরাজ করবে। এখানে একদল ক্রেতা দ্রব্যের চাহিদা করবে, আর একদল দোকান দেখাশোনা করবে, বিক্রেতা যেটা। তাহলে ভারসাম্য হচ্ছে এমন একটি বিন্দু যেখানে দুই বা ততোধিক শক্তি এমন একটা অবস্থানে পৌঁছায়
যেখান থেকে তাদের কোনো অবস্থাতে চ্যুত কিংবা বিচ্যুত করা সম্ভব না, সেটাকে বলা হয় মূলত ভারসাম্য, ইকুইলিব্রিয়াম। তাহলে পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ভারসাম্য উপনীত হতে হলে কিছু শর্ত পালন করতে হয়। স্বল্পমেয়াদে ফার্মের ভারসাম্যের শর্ত। স্বল্পমেয়াদে কোনো ফার্ম তখনও ভারসাম্যে পৌঁছে যখন এখানে দুটি শর্ত পালিত হবে। প্রথমটাকে বলা হয়েছে প্রয়োজনীয় শর্ত, নেসেসারি কন্ডিশন। ফার্মের প্রান্তিক আয় এমআর ও প্রান্তিক ব্যয় এমসি পরস্পর সমান হবে, অর্থাৎ এমআর ইকুয়াল টু এমসি। এটাকে ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত বলা হয়। পর্যাপ্ত শর্ত, ভারসাম্য বিন্দুতে এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল হবে, বা এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠবে। অতিরিক্ত শর্ত, স্বল্পকালীন গড় ব্যয় রেখার অবস্থানের উপরও ফার্মের মুনাফা নির্ভর করে। অতিরিক্ত শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে প্রাইস ইকুয়াল টু অ্যাভারেজ কস্ট, অর্থাৎ পি ইকুয়াল টু এসি হলে ফার্ম নর্মাল প্রফিট অর্জন করবে। ইজ গ্রেটার দেন এসি হলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। পি লেস দেন এসি বা এসি ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন ন্যূনতম এবিসি হলে ফার্ম ক্ষতি স্বীকার করে। তাহলে এখানে আমাদের পুনঃপ্রতিযোগিতামূলক বাজারে 3টি অবস্থা স্পষ্টই দেখা যায়: স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, ক্ষতি। তাহলে স্বাভাবিক মুনাফা, এখানে বিষয়টি চিত্রের সাহায্যে দেখানো হলো। চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ কিউ, লম্ব অক্ষে পি আর সি। এখানে পি ইকুয়াল টু প্রাইস, আর ইকুয়াল টু রেভিনিউ আই, সি ইকুয়াল টু কস্ট ব্যয়, আর কিউ হচ্ছে কোয়ান্টিটি অফ গুডস অর দ্রব্যের পরিমাণ। আর অ্যাভারেজ রেভিনিউ গড় আয়, এমআর মার্জিনাল রেভিনিউ প্রান্তিক ব্যয়, এসি অ্যাভারেজ কস্ট গড় ব্যয়, এমসি মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয়। তাহলে এখানে আমাদের চিত্রের ব্যাখ্যা। চিত্রে অক্ষীয় উৎপাদনের স্তরে এই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয়েছে। ভারসাম্যের প্রয়োজনীয় শর্ত, এই বিন্দুতে এমআর ইকুয়াল টু এমসি, পর্যাপ্ত শর্ত এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল, এবং অতিরিক্ত শর্ত পি ইকুয়াল টু এসি পালিত হয়। বিষয়টি গাণিতিক ভাবে ব্যাখ্যা করা যায়। মোটাই সমান, আমরা জানি মোটাই সমান গড় আয় ইন্টু পরিমাণ। এখানে গড় আয় 10 একক আর পরিমাণ 10। তাহলে গড় আয় 10 ইন্টু 10 সমান 100 টাকা, আর মোট ব্যয় গড় ব্যয় ইন্টু পরিমাণ। তাহলে গড় ব্যয় কস্ট সি 10 আর পরিমাণ 10। তাহলে 10কে 10 দিয়ে গুণ করলে 100 টাকা। তাহলে ব্যবধান 100 থেকে 100 বিয়োগ করলে 0 টাকা, অথবা প্রতি এককের মুনাফা 0 টাকা, দ্রব্যের পরিমাণ 10 একক। সুতরাং মোট মুনাফার পরিমাণ 0 টাকা, স্বাভাবিক মুনাফা 0 টাকা। তাহলে মোট আয় গড় আয়, এখানে গড় আয় ইকিউ, পরিমাণ ও কিউ। তাহলে গড় আয় ইন্টু পরিমাণ সমান ওপি ইন্টু ও কিউ ইকুয়াল টু ক্ষেত্র ওপি ই কিউ। মোট ব্যয় গড় ব্যয় ইন্টু পরিমাণ, গড় ব্যয় ই কিউ ইন্টু ও কিউ ইকুয়াল টু ওসি ইন্টু ও কিউ, ক্ষেত্র ওসি ই কিউ। তাহলে মোট মুনাফা ক্ষেত্র ওপি ই কিউ মাইনাস ক্ষেত্র ওসি ই কিউ ইকুয়াল টু 0।
যেহেতু ওপিইকিউ ক্ষেত্রে ওপিইকিউ তাহলে দুটোটা ক্ষেত্র সমান, অর্থাৎ আয় থেকে ব্যয় বাদ দিলে তাহলে যেটা থাকে সেটা হলো শূন্য। সুতরাং পুনঃপ্রযোজ্যমূলক বাজারে ফার্ম স্বল্পকালে স্বাভাবিক মুনাফা অর্জন করতে পারবে। অস্বাভাবিক মুনাফা সুপার নর্মাল প্রফিট অথবা নর্মাল প্রফিট যেটা বলি না কেন আমরা। তাহলে এখানে কিউ উৎপাদনের পরিমাণ ও কিউ উৎপাদনের পরিমাণ, ওখানে লম্বকে প্রাইস রেভিনিউ কস্ট দেখানো হয়েছে। এখানে মোট আয় ইকুয়াল টু গড় আয় ইন্টু পরিমাণ 10 ইন্টু 10 সমান 100 টাকা, মোট ব্যয় গড় ব্যয় ইন্টু পরিমাণ গড় ব্যয় ওসি 8 এবং পরিমাণ 10 একক, তাহলে 8 10 80 একক। তাহলে 100 থেকে 80 চলে গেলে ব্যবধান হয় 20 টাকা। তাহলে ইজ গ্রেটার দেন 0, প্রতি এককের মুনাফা 2 টাকা, দ্রব্যের পরিমাণ 10 একক, সুতরাং মোট মুনাফা 20 টাকা, অস্বাভাবিক মুনাফা 20 টাকা। তাহলে চিত্রের ব্যাখ্যা মোট আয় সমান গড় আয় ইন্টু পরিমাণ। এখানে গড় আয় ই কিউ, পরিমাণ ও কিউ, তাহলে আয়ের সাথে পরিমাণ গুণ করলে ওপি ইন্টু ও কিউ ইকুয়াল টু ক্ষেত্র ওপি ই কিউ। মোট ব্যয় গড় ব্যয় ইন্টু পরিমাণ, এখানে গড় ব্যয় এসি ইন্টু ও কিউ, ওসি ইন্টু ও কিউ ক্ষেত্র ওসি এ কিউ। তাহলে মোট মুনাফা মোট আয় বিয়োগ মোট ব্যয়, তাহলে ক্ষেত্র ওপি কিউ ক্ষেত্র ওসিআইডি। তাহলে ক্ষেত্র ওপিইএ ইজ গ্রেটার দেন 0, আই ইজ গ্রেটার দেন ব্যয়। সুতরাং ভারসাম্য বিন্দুতে এমআর রেখা, এই বিন্দুতে ভারসাম্যের শর্ত দুটি পালিত হয়েছে। সুতরাং পুনঃপ্রযোজ্যমূলক ফার্ম স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করতে পারে। এখানে একজন পূর্ণ প্রতিযোগী স্বল্পকালে ক্ষতি স্বীকার করে বাজারে টিকে থাকে ভবিষ্যতে লাভের আশায়। স্বল্পকালে পূর্ণ প্রতিযোগী ফার্ম টিকে থাকার স্বপ্নে ক্ষতি স্বীকার করে অনেক উৎপাদন প্রতিষ্ঠান উৎপাদন চালিয়ে যায় ভবিষ্যতে লাভের আশায়। তাহলে এখানেও চিত্রের ব্যাখ্যা দিচ্ছি। তাহলে এখানেও একইভাবে ও কি উৎপাদনের পরিমাণ বা বিক্রয়ের পরিমাণ ও লম্বকে পি আর সি প্রাইস রেভিনিউ কস্ট দেখানো হয়েছে। ভারসাম্য বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে ও কি উৎপাদনের স্তরে ভারসাম্যের শর্ত দুটি পালিত হচ্ছে, অর্থাৎ এম আর ইকুয়াল টু এমসি, পর্যাপ্ত শর্ত এমসি রেখার ডাল ইজ গ্রেটার দেন এম আর রেখার ডাল, এবং অতিরিক্ত শর্ত এস ইজ গ্রেটার দেন পি ইজ গ্রেটার দেন এবিসি পালিত হচ্ছে। এই ক্ষেত্রে ফার্ম যদি উৎপাদন না করে তাহলে তাকে ক্ষেত্র জিসি এস পরিমাণ স্থির খরচ বহন করতে হবে, কিন্তু উৎপাদন চালু রাখলে ক্ষতির পরিমাণ হ্রাস পেয়ে ক্ষেত্র হবে পিসিআই। এখানে মোট আয় ই কিউ আর পরিমাণ ও কিউ, তাহলে ওপি ইন্টু ও কিউ ক্ষেত্র ওপি কিউ, মোট ব্যয় গড় ব্যয় ইন্টু পরিমাণ এ কিউ গড় ব্যয় ইন্টু পরিমাণ ও কিউ, তাহলে গড় ব্যয়ের সাথে পরিমাণ গুণ করলে ওসি ইন্টু ও কিউ ক্ষেত্র ওসি এ কিউ। তাহলে মোট মুনাফা সমান, আমরা জানি মুনাফার সূত্রে আমাদের বলা আছে ফাই ইকুয়াল টু আর মাইনাস সি, অর্থাৎ রেভিনিউ থেকে কস্ট বাদ দিলে যেটা থাকে সেটা মুনাফা। মুনাফা মোট আয়, তাহলে ওপিই কিউ ক্ষেত্র মাইনাস ক্ষেত্র ওসিআই কিউ ক্ষেত্র পিসিআই লেস দেন 0, আই লেস দেন ব্যয়।
সুতরাং স্বল্পকালে পূর্ণপ্রতিদিন ফার্ম টিকে থাকার স্বপ্নে ক্ষতি স্বীকার করে অনেক সময় উৎপাদন চালিয়ে যাবে। তোমাদের জন্য কিছু পরামর্শ: তোমরা খুব বেশি প্রয়োজন না হলে ঘরের বাইরে যাবে না, নিজেকে সুরক্ষায় রাখো, সাথে সাথে পরিবারকেও। যদি বের হওয়ার খুব বেশি প্রয়োজন হয় তাহলে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পরিধান, হাত দ্রুতকরণ, স্যানিটাইজার এবং আনুষঙ্গিক বিষয় খেয়াল রাখিও। যদি তোমাদের লেখাপড়া সংক্রান্ত কোনো প্রয়োজন হয় তাহলে আমার মোবাইল অথবা মেসেঞ্জারে অথবা ফেসবুক আইডিতে যোগাযোগ করতে পারো। যদি চিকিৎসা সংক্রান্ত কোনো প্রয়োজন পড়ে তাহলে পরিচিত সেবা সংগঠনের মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা করব। আর লেখাপড়ার কোনো বিকল্প নেই, তোমরা নিজে পড়ো এবং অপরকে পড়ার জন্য উৎসাহিত করো। তাই এই বন্ধুকে তোমরা ভালোভাবে কাজে লাগাও। তাহলে তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।